প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টপার স্কুল ইউটিউব চ্যানেলে তোমাদের কার্যকর স্বাগত জানাই। আজকে আমরা প্রিজম নিয়ে আলোচনা করব। তো প্রিজমের মধ্যে আমাদের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রিজমের রাশিমালা, জ্যোতিকোণের রাশিমালা প্রতিষ্ঠা। তো সেক্ষেত্রে অনেকেই বলে থাকো তোমরা যে জ্যোতিকোণের রাশিমালা প্রতিষ্ঠাটা একটু সমস্যা হয়ে দাঁড়ায়। তো আজকে চলো আমরা আরেকবার চেষ্টা করে দেখি যে এই সমস্যার সমাধান আমরা করতে পারি কিনা। তো প্রিজম সম্বন্ধে জানতে গেলে সবার আগে আমাদের যেটা জানতে হবে, ঠিক লেন্সের মতো প্রিজম কাকে বলে। তিনটে দেখো যে আমি প্রিজম এঁকেছি, তার মধ্যে তিনটে আয়তাকার তল হবে। একটা সামনের দিকে এই পাশে তল হলে ওই পাশে একটা তল, এই তল ওই পাশে তল, আর নিচে যে ভূমি তল, এই তিনটা হতে হচ্ছে আমার কি আয়তাকার। আর দুই পাশে দেখো দুটো ত্রিভুজাকৃতি তল আছে। এদের দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ বিচ্ছুরক মাধ্যমকেই আমরা বলতে পারি প্রিজম। বিচ্ছুরক মাধ্যম কেন বলছি? প্রিজমে কিন্তু আলো পড়লে বিচ্ছুরণ ঘটনাটা ঘটে। তো বিচ্ছুরণ কি সে সম্বন্ধে আমরা পরের ক্লাসে পড়বো। তো আমরা এরকম বলতে পারি যে তিনটি আয়তাকার তল ও দুটি ত্রিভুজাকৃতি তল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ বিচ্ছুরক মাধ্যমকে বলা হচ্ছে প্রিজম। ঠিক আছে? তো এইবার এই প্রিজম সম্বন্ধে ভালোভাবে জানতে গেলে আমাদের যেটা কিছু লেন্সের মতন কিছু রাশি সম্বন্ধে আমাদের আগে জানতে হবে। যেমন সবার আগে আসি আমরা প্রতিসরক তল। প্রিজমের প্রতিসরক তল কাকে বলা হয়? মনে রাখবে এই প্রিজমের যে টোটাল কয়টা তল আছে বলতো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা তল। সেই পাঁচটা তলের মধ্যে দুটো তল আছে এমন, এই পাশের আয়তাকার তল আর ওই পাশের আয়তাকার তল। এই দুটো আয়তাকার তলে কি হয়, আলোক রশ্মি একটা তলে এসে আবদ্ধ হয়, আর একটা তল দিয়ে নির্গত হয়ে প্রিজম থেকে নির্গত হয়ে চলে যায়। তো যে দুটো সঠিক তলে কি হয়, আলোক রশ্মি এসে আপাতিত হয়, তাদেরকে আমরা বলি হচ্ছে প্রতিসারক তল। এইবার নেক্সট আমাদের জানতে হবে হচ্ছে প্রতিসারক কোণ বা প্রিজম কোণ, দুটোই বলা হয় বা প্রিজম কোণ। দেখো প্রতিসারক তল দুটো, যে দুই পাশে দুটো যে আয়তাকার প্রতিসারক তল দুটো আছে, তাহলে দেখো এইখানে একটা কোণ করে আছে না, কোণ তৈরি সৃষ্টি করেছে না, এই কোণটাকে কিন্তু বলা হয় প্রতিসারক কোণ বা প্রিজম কোণ। অর্থাৎ কোন একটা প্রিজমের প্রতিসারক তল দুটো যে কোণ তৈরি করে তাকেই বলি আমরা হচ্ছে প্রিজম কোণ বা প্রতিসারক কোণ। নেক্সট আমাদের জানতে হবে প্রান্ত রেখা কাকে বলে। প্রান্ত রেখা না, দেখো প্রিজমের যে দুটো প্রতিসারক তল ছিল, সেই দুটো প্রতিসারক তল দেখো একটা রেখা বরাবর কি হয়েছে, পরস্পর যুক্ত হয়ে আছে না। কারণ প্রিজমের প্রতিসারক তল দুটি যে রেখা বরাবর পরস্পর যুক্ত হয়ে থাকে, সেই রেখাটাকে বলা হয় কিন্তু প্রান্ত রেখা। বুঝতে পারলে? খুব ইজি সংজ্ঞা। নেক্সট আমাদের জানতে হবে ভূমি তল। তাহলে প্রিজমের যে তিনটে আয়তাকার তল আছে, সেই তিনটে আয়তাকার তলের মধ্যে দুটি প্রতিসারক তল বাদে যে আয়তাকার তলটি প্রিজমের নিচে অবস্থান করে, প্রিজমের নিচের দিকে অবস্থান করে বা ভূমির দিকে অবস্থান করে, তাকে আমরা বলি হচ্ছে ভূমিতল। আর জানতে হবে আমাদের প্রধান ছেদ। এইটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয় আমাদের প্রিজমের ক্ষেত্রে। প্রধান ছেদ কি না, প্রিজমের প্রান্তরেখার সঙ্গে লম্বভাবে, প্রিজমের প্রান্তরেখার সঙ্গে লম্বভাবে যে ত্রিভুজাকৃতি তল অঙ্কন করা যায় তাকে বলি আমরা হচ্ছে প্রধান ছেদ। তাহলে একটা দেখো প্রিজমকে তুমি জাস্ট লম্বভাবে সোজাসুজি কেটে দাও, তাহলে তুমি কি দেখতে পাবে? একটা ত্রিভুজাকৃতি তল পাবে। এই ত্রিভুজাকৃতি তলটাকেই বলা হয় কিন্তু প্রধান ছেদ। তাহলে আমি আবারও বলছি কি, প্রিজমের প্রান্তরেখার সঙ্গে লম্বভাবে অবস্থিত ত্রিভুজাকৃতি প্রত্যেকটি তলকেই বলা হচ্ছে প্রধান ছেদ। তাহলে বলো, একটা প্রিজমে কতগুলো প্রধান ছেদ থাকবে? একটা প্রিজমে কিন্তু অসংখ্য প্রধান ছেদ থাকতে পারে। ঠিক আছে? আর সবসময় মনে রাখবে, আমরা প্রিজম নিয়ে যখনই আলোচনা করব তখনই কিন্তু এই প্রধান ছেদের ছবি আঁকবো। কারণ প্রধান ছেদেই দেখো দুটো প্রতিসারক তল আমাদের আমরা দুটো বাহু দিয়ে বোঝাতে পারি। এই দুটো বাহু, বুঝতে পেরেছো? তাহলে আমরা কি করবো, সবসময় এই ত্রিভুজ দিয়ে আমরা প্রিজম দিয়ে আঁকার চেষ্টা করবো। অ্যাকচুয়ালি ওই ত্রিভুজটা কি প্রিজমের প্রধান। আর সবশেষে আরেকটা বিষয় থাকলো, সেটা হচ্ছে পার্শ্বতল। পার্শ্বতল গুলো কোনগুলো না, এই যে প্রিজমের দুই পাশে যে দুটো ত্রিভুজাকৃতি তল আছে, দেখো সবশেষে এই দুটো তো প্রতিসারক তল, দুই দিকে দুটো।
এবার নিচেরটা তো ভূমিতল, তাহলে যে দুটো বাকি ত্রিভুজাকৃতি তল থাকলো যেগুলোর মধ্যে দিয়ে আলো কি হয় আপতিত বা নির্গত হয় না, তাদেরকে আমরা বলি হচ্ছে পার্শ্ব। এবারে চলো আমরা রেখাচিত্রের সাহায্যে একটা প্রিজমের মধ্যে আলোক রশ্মির গতিপথ কেমন হবে সেটা বোঝার চেষ্টা করি। দেখো আমি একটা প্রিজমের প্রধান ছেদ অঙ্কন করেছি এবিসি, তাই না? ত্রিভুজাকৃতি তল হয় প্রিজমের, তাহলে বুঝতেই পারছো এই প্রধান ছেদের মধ্যে এই কোণটা অর্থাৎ প্রিজম কোণটা হবে হচ্ছে আমার এই কোণ। প্রতিসরণ তল দুটো কে কে হবে বলে তো? এবি আর এসি, মানে আলোক রশ্মি এখানে পড়বে, এর ভেতর দিয়ে এটা দিয়ে বেরিয়ে যাবে, আর ভূমিতল আমার বিসি। ঠিক আছে, তাহলে এবার আমরা আঁকার চেষ্টা করি কেমন হয়, কিভাবে আঁকতে হয় আমাদের। ধরে নাও একটা আলোক রশ্মি এসে পিকিউ একটা আলোক রশ্মি এসে প্রিজমে আবদ্ধ হলো। ঠিক আছে, পিকিউ একটা আলোক রশ্মি প্রিজমে এসে আবদ্ধ হলো। তাহলে এবার এই আলোক রশ্মি কোন কিভাবে যাবে? সোজা পথে এই পথে কি বেরিয়ে যেতে পারবে? নিশ্চয়ই না, কারণ প্রিজম যদি না থাকতো তাহলে এই পথে বেরিয়ে যেতে পারতো, কিন্তু এই পথে তো যাবে না। তাহলে কি হবে ওর? ও এবার ঘুরবে, কোন দিকে ঘুরবে সেটা বুঝতে গেলে আমাকে কি করতে হবে? প্রতিসরণের সূত্র প্রয়োগ করতে হবে। তারপর আমাদেরকে অভিলম্ব, এই তলে অভিলম্ব অঙ্কন করতে হবে। তাহলে এই তলে অভিলম্ব আমরা অঙ্কন করি। তাহলে দেখো এই যে অভিলম্ব, ধরে নাও আমরা নাম দিলাম এম, এটা ও, একটা অভিলম্ব। ঠিক আছে, এবার বলো আলোক যে পথে যাবে, কোথায় থেকে যাচ্ছে? বায়ু মাধ্যম থেকে আমার কাচ মাধ্যম, তার মানে লঘু থেকে ঘন। আমরা জানি লঘু থেকে ঘনতে আলোক রশ্মি আপতিত হলে কি হয়? অভিলম্বের দিকে সরে যায়। তার মানে আলোক রশ্মিটা এই পথে না গিয়ে এবার কোন দিকে যাবে? এইদিকে বাঁকবে না এইদিকে বাঁকবে? কারণ আমরা অভিলম্ব আসবে এইদিকে, তাহলে এই দিকে সরে আসবে। তাহলে দেখো আলোক রশ্মিটা অভিলম্বের দিকে সরে চলে এই কিউআর পথে প্রিজমের মধ্যে দিয়ে গেল। আবার এই তল থেকে কিভাবে প্রতিফলিত হবে, প্রতিফলিত হবে সেটা জানতে গেলে কি করতে হবে? আমাদেরকে আবার আরেকটা লম্ব অঙ্কন করতে হবে, অভিলম্ব অঙ্কন করতে হবে। ধরে নাও এটা আমার এর নাম দিলাম, তাহলে ও এন অভিলম্ব, তাই না? এবার কি হবে? কাঁচ থেকে বাতাস, তার মানে ঘন থেকে লঘু, তাহলে কি হবে? অভিলম্ব যেদিকে আছে সেদিক থেকে দূরে সরে যাবে। তাহলে আলোক রশ্মি এই সোজা এই পথে যেতে চাইতো, এই পথে না গিয়ে অভিলম্ব কোন দিকে আছে? এই দিকে, তাহলে ওই দিকে না গিয়ে কি করবে? অভিলম্ব থেকে দূরে সরে যাবে, তার মানে এই দিকে বাঁক নিবে। তাহলে আলোক রশ্মিটা আমরা এইভাবে দূরে বাঁকিয়ে দিলাম, ধরো আর এস পথে সেটি বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাকে বলো আপাতত কোণ আমার কি হলো? এই যে পি কিউ এন, এই কোণটা অভিলম্বের সঙ্গে যে আপতিত রশ্মি তৈরি করেছে সেটাই আপাতত কোণ, সেটাকে ধরুন আমরা I1 নাম দিলাম। তাহলে এখানে প্রথম তাহলে প্রতিসরণ কোণ কোনটা হবে? আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ তৈরি করবে, নির্গত রশ্মি অভিলম্বের সঙ্গে বা প্রতিষ্ঠিত রশ্মি, তার মানে এইটা, তাহলে এইটা আমার R1 হলো। ঠিক আছে, আবার আমাকে বলো R2 কোণ দ্বিতীয় তলে যাই কি হবে? আবদ্ধন কোণ কোনটা হবে? I2। এদিকে না, ওভাবে বিজ্ঞানীরা কিন্তু ধরে না। ওরা কি করেছে? ওরা দ্বিতীয় তলে আবদ্ধন কোণটা কি ধরেছে হচ্ছে R2 হিসেবে। আর তাহলে নির্গমন কোণ তাহলে কোনটা হবে? আপতিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ তৈরি করেছে এই কোণটাকে ওরা নির্গমন কোণ I2 ধরেছে। ঠিক আছে, তাহলে আমাকে বলো এখানে চ্যুতিকোণ কাকে বলে? আমরা সবাই জানি চ্যুতিকোণ হচ্ছে কোন কোন আপাতিত আলোক রশ্মির অভিমুখ এবং নির্গত আলোক রশ্মির অভিমুখ মধ্যবর্তী যে কোণ উৎপন্ন হয় তাদেরকে বলি আমরা হচ্ছে চ্যুতিকোণ। অর্থাৎ আপতিত রশ্মির অভিমুখ আর নির্গত আলোক রশ্মির অভিমুখ দুজনে মিলে কি করবে? যে কোণটা তৈরি করবে সেটাকে বলবো আমরা চ্যুতিকোণ। তাহলে দেখো এই ছবিতে এইটা আপতিত আলোক রশ্মির অভিমুখ আর এটা আমার নির্গত আলোক রশ্মির অভিমুখ। তাহলে এদেরকে যদি আমরা বাড়িয়ে দিই তাহলে এখানে যে কোণটা তৈরি হবে আমার সেটাই হবে হচ্ছে আমার চ্যুতিকোণ, তাই না? এটাই হবে আমার হচ্ছে চ্যুতিকোণ। তাহলে এখানে চ্যুতিকোণটা হচ্ছে আমার ডেল, এখানে একটা কিছু নাম দিতে হবে, ধরে নাও এটার নাম দিলাম আমরা x, এটা দিলাম না y। তাহলে আমাদের চ্যুতিকোণ কোনটা হলো? কোণ y x আর সেটাকে আমরা চ্যুতিকোণকে কি করি? ডেল অক্ষর, ইংরেজি ডেল অক্ষর দিয়ে প্রকাশ করি। এবার এই চ্যুতিকোণ সমান সমান আমরা কি লিখতে পারি? তাহলে ব্যাপারটা কেমন হয়ে আছে দেখো, এমন হয়ে আছে না, এখানে এরকম হয়ে আছে না? তাহলে এইটা আমার চ্যুতিকোণ ডেল, এই যে দেখো এই ছবিটার সঙ্গে মিলে। তাহলে এই চ্যুতিকোণকে আমরা কি করতে পারি বলতো? দেখো এই ত্রিভুজের বহিস্থ কোণ হয়ে আছে আবার চ্যুতিকোণ, তাহলে আমরা অন্তস্থ বিপরীত কোণ দুটো সমষ্টি আকারে দেখতে পারি চ্যুতিকোণটাকে। তাহলে এই চ্যুতিকোণ ডেল যেটা আমরা পেলাম
সেই ডেল সমান সমান আমরা কি লিখতে পারি, বা ডেল সমান সমান আমরা কি লিখতে পারি, অন্তঃস্থ বিপরীত যে কোণ দুটো আছে, তার মানে এই বিপরীত কোণ দুটো কোনটা, এইটা আর এই কোণটা, তার মানে কি এক্স কিউ আর প্লাস এক্স আর কিউ, এক্স আর কিউ, এই দুটো কোণের সমষ্টি হিসেবে প্রকাশ করতে পারি, তাই না? কারণ আমরা বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান, এরকম ঘটনা ঘটে। কিন্তু এই প্রকাশ করে কিন্তু আমাদের কোনো লাভ হচ্ছে না, কেন বলতো? দেখো আমরা এক্স কিউ আর এক্স আর কিউ ওদেরকে কিছু ধরেই নি, আমাদের হাতে যেগুলো I1 R1 R2 I2 যেগুলো ধরেছি সেগুলো দিয়ে কিন্তু এই কোণগুলো ধরাই পারিনি, তাই না? ওগুলোকে আমরা ধরতেই নাই। তাহলে এইবার আমাদের দরকার কি, আমরা যেগুলো জানি সেই কোণগুলোর আকারে ওদেরকে প্রকাশ করবা, তাই না? তো এইবার এই কোণটাকে ওখানে প্রকাশ করবার আরেকটা বুদ্ধি আমাদের কি আছে, দেখো এইরকম একটা অভিলম্ব চলে গেছে না, এই যে এম কিউ ও, এরকম একটা অভিলম্ব এখানেও চলে গেছে না, এরকম করে। এবার আমরা সেখানে কি করেছি, এখানে যেটা এসছে, এই যে এই রেখাটাকে বাড়িয়ে দাও, তাহলে এইখানে কোনটাই আমার I1 হয়ে আছে না, দেখো এইটা I1, তাহলে এই কোণটা যদি আমার I1 হয় তাহলে এই পুরোটা I1, কেন বলতো পুরোটা I1? কারণ বিপরীত কোণ, এই পুরোটা I1 হবে বিপরীত কোণ, আর সেই পুরোটা I1 হলে এইটুকুটা আবার আমার বলে দিয়েছে হচ্ছে R1, তাহলে এইটুকু কোণ কত হবে, I1 মাইনাস R1 করলে আমরা ওই কোণটা বলতে পারি। সেই জন্য আমরা এক্স কিউ আর কে ডাইরেক্ট লিখতে না পারলেও আমরা কি করতে পারি, I1 R1 এর আকারে যদি প্রকাশ করতে পারি তাহলে লিখতেই পারি I1 মাইনাস R1। দেখো যে I1, এইটাও তাহলে পুরোটা I1 হবে, সেই I1 থেকে R1 টা আমি মাইনাস দিলাম, তাহলে আমরা x কিউ আর পেয়ে গেলাম, ঠিক আছে? একই রকম ভাবে x আর কিউ কি হবে, x আর কিউ, এই পুরো কোণটা কি হবে, তাহলে এইটা যদি I2 হয় তাহলে এই পুরোটা I2 বিপরীত কোণ হিসেবে, সেই বিপরীত কোণ থেকে আমার R2 টা বাদ দিলেই আমরা এই কোণটা পাবো, কারণ আমরা এইভাবে লিখতে পারি I2 মাইনাস R2। তাহলে এটাকে একটু সহজ সিম্পলিফিকেশন করলে কি দাঁড়াবে আমাদের, I1 প্লাস I2 মাইনাসটাকে যদি আমরা কমন নিই তাহলে দাঁড়াচ্ছে R1 প্লাস R2, ব্র্যাকেট তুলে দিয়ে সিম্পলিফিকেশন করলে তাহলে আমাদের চ্যুতিকোণের রাশিমালাটা তৈরি হয়ে গেল, যে কি পেলাম আমরা, ডেল ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2 হয়ে গেল। কিন্তু না, একটু সমস্যা আছে, কি বলতো, এই যে ভেতরের R1 আর R2 এগুলো দেখো প্রিজমের ভেতরের কোণ, তো প্রিজমের ভেতরের কোণ মাপা আমাদের একটু অসুবিধা, সেই জন্য বিজ্ঞানীরা চাইছে কি R1 R2 টাকে অ্যাভয়েড করতে, বরং R1 R2 টাকে অ্যাভয়েড করে আমাদের যেগুলো জানা কোণ আছে, যেগুলো আমরা মাপতে পারি সেগুলো দিয়ে প্রকাশ করে। যেমন আমাদের আরেকটা জানা কোণ পড়ে আছে এ কোণ বা প্রতিসারক কোণ, কারণ প্রতিসারক কোণ যখন কোনো একটা প্রিজম তৈরি করা হয় তখনই একদম ম্যানুফ্যাকচারার কোম্পানি জানিয়ে দেয় যে প্রতিসারক কোণের মান কত, অথবা আমরা একটা প্রিজমকে কোনো একটা খাতার উপর সেট করে চারপাশে দাগ দিয়ে নিয়ে আরামসে এই প্রতিসারক কোণটা মাপতে পারি। তো আমাদের চেষ্টা হবে কি, R1 R2 এদেরকে এই এর আকারে নিয়ে এসে এদেরকে সরিয়ে দিতে পারি, ঠিক আছে? তো সেই চেষ্টা করতে গেলে আমাদের কি করতে হবে, তাহলে এই কোণটাকে ঢোকাতে হবে, তাই না? তাহলে এই কোণটা আমাদের রাশিমালার মধ্যে ঢুকবে কি করে, কি করলে ঢুকবে, যাতে এও থাকবে আমার R1 R2 এরাও থাকবে, কিভাবে জ্যামিতিক বুদ্ধি প্রয়োগ করলে, সেখানে দেখো সেখানে একটা বুদ্ধি আমরা পাচ্ছি কি, আমরা যদি এরকম একটা চতুর্ভুজ কনসিডার করি এ কিউ ও আর, তাহলে সেই চতুর্ভুজের মধ্যে কিন্তু এ কোণ আছে, আবার আমার R1 R2 কোণ আছে, তাই না? সেই জন্য এবার ওরা কি করলো, বিজ্ঞানীরা একটা চতুর্ভুজ নিল, কি চতুর্ভুজ, এ কিউ ও আর এর ক্ষেত্রে কি কি লিখতে পারি আমরা, চারটা কোণ, আমরা জানি চতুর্ভুজের সবসময় চারটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে এ কোণ প্লাস এই কোণটাকে একবার রিপ্রেজেন্ট করে এভাবে লেখা হয়, ডাইরেক্ট লিখলাম, তাহলে এ কোণ প্লাস এ কিউ ও কোণ প্লাস কোণ কিউ ও আর কোণ প্লাস কোণ ও আর এ কোণ সমান 360 ডিগ্রি, তাই হবে না? আমাদের রিপ্রেজেন্ট চারটা কোণ, এই কোণ প্লাস এই কোণ প্লাস এই কোণ প্লাস এই কোণ 360 ডিগ্রি, তাই না? তাহলে এদের মধ্যে আবার দেখো এই কোণটা তো থাকলো আমার এ কিউ ও কোণ, দেখো এই কোণটার মান কত হবে, এই রেখার উপর অভিলম্ব হয়নি, তাহলে এই পুরো কোণটার মান কত হবে, 90 ডিগ্রি, প্লাস কিউ ও আর কোণ,
কিউ ও আর কোণ, ও এই কোণের তো আমরা কোনো মান জানি না, তাহলে ওইটাই যদি রাখবো আমরা কিউ ও আর কোণ প্লাস ও আর এ কোণ, এই কোণটা তাহলে একই রকম ভাবে হবে আমাদের 90 ডিগ্রি, তাহলে কি পাচ্ছি আমরা 360 ডিগ্রি। তাহলে আমাদের কি হলো এ কোণ প্লাস কোণ কিউ ও আর ইকুয়ালস টু 360 এর মধ্যে এদিকে আবার 90 90 180, 180 360 থেকে বাদ দিলে আমাদের পড়ে থাকলো 180 ডিগ্রি। এখানে একটা বাদ দিলাম। তাহলে বুঝতে পারলে আমরা চতুর্ভুজটা কেন নিলাম? চতুর্ভুজটা আমরা নিলাম এই জন্য যে এই কোণটাকে আমরা ঢোকাতে চাইছি R1 R2 টাকে হটানোর জন্য। তাহলে এই চতুর্ভুজের মধ্যে এ R1 R2 সবাই আছে কোণ হিসেবে, কিন্তু এই ঢোকাতে যে আমরা যে সমীকরণটা পেলাম সেই সমীকরণে দেখো আর একটা নতুন উৎকো ঝামেলা চলে এসেছে, সেটা হচ্ছে কিউ ও আর কোণ। কিউ ও আর কোণ এই কোণটা দ্বারা আমরা কোনো মানও ধরিনি, জানিও না, তাহলে এইকে আবার কি করতে হবে আমাদের হটানোর চেষ্টা করতে হবে। এবার একে হটাতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি দেখো এই কোণটা আর যাদেরকে আমরা আগে হটাতে চাইছিলাম R1 R2 তাদের মিলে কিন্তু একটা ত্রিভুজ তৈরি হয়ে গেছে। দেখো এই যে ও কিউ আর এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো তিন জনে আছে যাদেরকে আমরা হটাতে চাইছি, তাহলে ওই ত্রিভুজটা এবার নিয়ে চলো। তাহলে ত্রিভুজ ও কিউ আর এর ক্ষেত্রে আমরা কি করতে লিখতে পারি? 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মানে আমরা ডাইরেক্ট যদি এইভাবে লিখি R1 প্লাস কোণ কিউ ও আর প্লাস R2 ইকুয়াল টু 180 ডিগ্রি লিখতে পারি না? দেখো মানে এই ছোট কোণটা একটা R1 কোণই ধরেছি আমরা, যেহেতু সেটা R1 এ লিখলাম, এইটাকে আমরা কিছু ধরিনের জন্য কিউ ও আর কোণ লিখলাম, আর এটা হচ্ছে R2, তাহলে তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 1 আর 2 তুলনা করো তো, এগুলো মুছে দিচ্ছি, লিখার জায়গা নেই আমার। তাহলে 1 আর 2 তুলনা করলে আমরা কি পাচ্ছি? ওহো, এই সমীকরণটা আমাদের লাগতো, তাই না? আমরা লাস্ট কি পেয়েছিলাম? যে ইকুয়াল টু R1 প্লাস R2 মাইনাস R1 প্লাস R2, এইটা পেয়েছিলাম আমরা। এখান থেকে আমরা সরাতে চাইছি। তাহলে এবার এই দুজনকে তুলনা করো তো, তুলনা করে দেখো এর ক্ষেত্রেও কিউ ও আর আছে, এর ক্ষেত্রেও কিউ ও আর আছে, এদিকেও 180 ডিগ্রি, এদিকেও 180 ডিগ্রি। তাহলে বাদ বাকি কে পড়ে থাকলো? এর ক্ষেত্রে এ কোণ পড়ে থাকলো, আর এর ক্ষেত্রে পড়ে থাকলো R1 প্লাস R2, তাই না? তাহলে 1 আর 2 তুলনা করলে কি পাই আমরা? করলে পাই কি পাই? তুলনা করে পাই কি পাচ্ছি আমরা? না, এ কোণটা যেটা সেটাকে আমরা লিখতে পারি R1 আর R2 সমষ্টিতে। বাস, আমাদের কাজ হয়ে গেল। কেন দেখো আমরা কিন্তু R1 প্লাস R2 টাকেই হটাতে চাইছিলাম, ওই দুজনকে একবার আমরা কি করতে পারি? এ দিয়ে সরিয়ে দিতে পারি। তাহলে তাই যদি পারি, তাহলে দেখো এখানে সিম্পলি আমরা কি লিখতে পারি? ডেল ইকুয়াল টু R1 R2 না লিখে এখানে মাইনাস এ লিখতে পারি। বাস, আমাদের চতুর্ভুজের রাশিমালা প্রতিষ্ঠা হয়ে গেল। তাহলে বুঝতে পারলে? তাহলে আমাদের চতুর্ভুজের রাশিমালা প্রতিষ্ঠা মোটামুটি কতগুলো ধাপ আছে। প্রথম ধাপ কি? আমাদের যে কোণটা ত্রিকোণ বের করতে হবে সেটা দিয়ে তুমি শুরু করো। শুরু করতে যাই তুমি দেখলে কি যে ওটা হচ্ছে একটা ত্রিভুজের বহিস্থ কোণ আছে, তাহলে ত্রিভুজের অন্তঃস্থ বিপরীত কোণ দুটোর সমষ্টি রূপে প্রকাশ করো। যখন তুমি করে দিলে তখন তুমি দেখতে পাচ্ছ কি ওইগুলোকে তোমার ধরা I1 I2 R1 R2 এগুলো কোনো কিছু দিয়ে ধরা হয়নি, তাই এদেরকে দিয়ে যেন ধরা যায় সেটা তুমি প্রয়োগ করো। সেক্ষেত্রে তুমি বিপরীত কোণের সাহায্য নিয়ে এই কোণটা সমান সমান একটা অন্তঃস্থ কোণ সমান সমান I1 মাইনাস R1 লিখলে, আর একটা অন্তঃস্থ কোণ সমান সমান I2 মাইনাস R2 লিখলে। লিখবার পরে যখন সিম্পলিফিকেশন করলে তাহলে তোমার যদি করে রাশিমালা কেমন আসলো? I1 প্লাস I2 মাইনাস ব্র্যাকেটের মধ্যে R1 প্লাস R2। এবার I1 I2 ঠিক আছে, বাইরের কোণগুলো মান মেপে নিব আমরা, ঠিক আছে, কিন্তু R1 R2 টা তো প্রিজমের ভেতরের দিকের কোণ, ওদেরকে মাপ কিভাবে? বিজ্ঞানীরা তো মাপতে পারবে না, তাহলে ওদেরকে হটাতে হবে। তাহলে ওদেরকে হটিয়ে তোমার বিজ্ঞানীরা চেয়েছে কাকে আনতে? তোমার জানা কোন একটা কোণের মানকে। তা আমাদের প্রিজম কোণের মান আমরা সবসময় জেনে থাকি, সেই জন্য এবার এই কোণটাকে ঢোকাবো। তাহলে এই কোণটাকে ঢোকাতে গেলে দেখলাম ওদেরকে দিয়ে আর একে দিয়ে আমার কি আছে? একটা চতুর্ভুজ আছে। তাহলে সেই চতুর্ভুজ তুমি এবার নিয়ে নাও, নিয়ে চার কোণের সমষ্টি 180 ডিগ্রি করো। তাহলে সেখানে তুমি দেখতে পাবে কি এই কোণটা প্লাস এই কোণটা হয়ে থাকবে 180 ডিগ্রি, তাই না? তারপর এই নতুন আবার এই কোণটা চলে আসবে উৎকো, তাহলে একেও আমরা হটাবো। তাহলে এবার আমাদের টার্গেট তিনটে বিষয় R1 R2 আর এই কোণটাকে হটাবো। তাহলে আমি দেখতে পাচ্ছি তিনটেকে সরানোর একটা বুদ্ধি আছে। এই ত্রিভুজের ক্ষেত্রে তিনজনই কোণ আছে, তাহলে আমরা লাস্টে কি করবো? এই ত্রিভুজটা নিব, নিয়ে ওই চতুর্ভুজ আগে যে সমীকরণ পেয়েছি সমীকরণ দুটো তুলনা করলেই আবার আমাদের হতে যাবে, ঠিক আছে? এইবার এই চ্যুতি কোণটা কিন্তু আপতন কোণের উপর নির্ভর করে।
কিভাবে নির্ভর করে? সাধারণত প্রিজমের ক্ষেত্রে দেখা গেছে আপতন কোণের মান যখন তুমি বাড়াতে থাকবে প্রথম দিকে চ্যুতিকোণের মান কিন্তু কমে যাবে, কিন্তু এই কমতে কমতে চ্যুতিকোণের মান, ধরে নাও এদিকে আমি আপতন কোণ নিয়েছি I1 আর এদিকে আমরা দেখতে চাইছি চ্যুতিকোণ কি হবে, আমরা লেখচিত্রের সাহায্যে প্রকাশ করতে চাইছি। তাহলে তুমি দেখবে প্রথম দিকে কি হবে, তুমি যত আপতন কোণ বাড়াতে থাকবে তত চ্যুতিকোণের মানটা কমতে থাকবে, কমতে কমতে একটা সময় কি হবে সবথেকে মিনিমাম মানে পৌঁছাবে, তারপরে আবার আপতন কোণ বাড়ালে চ্যুতিকোণও বাড়তে থাকবে। তার মানে লেখচিত্রের প্রকৃতিটা হয় কিন্তু আপতন কোণ ভার্সেস চ্যুতিকোণের এইরকম। তাহলে সেক্ষেত্রে যে সর্বনিম্ন মানটা আমরা পাই চ্যুতিকোণের তাকে বলা হচ্ছে ন্যূনতম চ্যুতিকোণ। ঠিক আছে, তাহলে আপতন কোণের যে মানের জন্য আমরা চ্যুতিকোণের সর্বনিম্ন মান পাই সেটাকে আমরা বলি ন্যূনতম চ্যুতিকোণ, ডেএম। ঠিক আছে, তো এবার ন্যূনতম চ্যুতিকোণ পাওয়ার শর্ত কি? দেখো ন্যূনতম এই যে দুটো যদি আমরা জুড়ি তাহলে গ্রাফে কি এই দুটো দুই রকম বিন্দু, একটা হবে ধরে নাও I1, এটাকে ধরলাম I2, এই দুটো ডিফারেন্সই তো এখানে আমরা পাবো। তাহলে এই ন্যূনতম চ্যুতিকোণের ক্ষেত্রে কি হয়, এই দুজনের ডিফারেন্সটা কি হয়ে যায়, আমার 0 হয়ে যায়। তার মানে দুজনের ডিফারেন্স 0 হয়ে যাওয়া মানে কি, মানে I1 মাইনাস I2 ইকুয়াল টু 0। তাহলে ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে কি হবে, I1 ইকুয়ালস টু I2 এর পাশে নিয়ে যাও I2। এটাই কিন্তু ন্যূনতম চ্যুতির আবার শর্ত। তাহলে আমাদেরকে যদি পরীক্ষায় প্রশ্ন করে যে ন্যূনতম চ্যুতির শর্ত কি, তাহলে আমরা বলবো ন্যূনতম চ্যুতির শর্ত হচ্ছে I1 সমান সমান I2, অর্থাৎ আপতন কোণ আর নির্গমন কোণ সমান হয়ে যায় ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে। ঠিক আছে, আর আরেকটা বিষয় কি, এটা জাস্ট খালি একটু মনে রাখো তোমরা যে I1 সমান সমান I2 হওয়ার জন্য ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে কিন্তু R1 ইকুয়ালস টু R2 হয়ে যায়। ঠিক আছে, এবার আমরা কাচের স্ল্যাবে আলোর প্রতিসরণ ঘটনাটা কেমন ঘটে সেই সম্বন্ধে জানবো, চলো দেখি। তাহলে কাচের স্ল্যাবটা দেখতে কেমন হয়, কাচের স্ল্যাবটা ঠিক আয়তঘনকাকার আকৃতি, অর্থাৎ তোমার একটা ইট যেমন দেখতে হয় কাচের স্ল্যাবটাও ঠিক সেই রকম জিনিস, অর্থাৎ সেখানে তোমার কি হয় ইটের মতন অতটা বড় না হয়, কাচের স্ল্যাবগুলো ছোট ছোট হয়, কিন্তু একদম সাইজে তোমার ইটের মতনই আকৃতি বিশিষ্ট হয় কিন্তু। ঠিক আছে, তার মানে আয়তঘনকাকার আকৃতির বস্তুকে আমরা বলি হচ্ছে কাচের স্ল্যাব, কাঁচ নির্মিত। তাহলে এইরকম হবে কাচের স্ল্যাব দেখতে। এবার কাচের স্ল্যাবের যদি আমরা আবার প্রধান ছেদ কল্পনা করি তাহলে সেটা কেমন হবে, আয়তাকার। ঠিক আছে, তাহলে এই আয়তাকারের এবার এর প্রতিসরণ তলগুলো কি হবে, এই দুটো তল, এই উপরের তল আর নিচের তল, ধরে নাও আলোক রশ্মি এভাবে এসে পড়ছে, তো সেটাই আমরা এখানে কিভাবে আঁকবো, এখানে আঁকবার জন্য আমরা ধরে নিলাম একটা আলোক রশ্মি এখানে এসে পড়লো, এই আলোক রশ্মিটা। তাহলে এবার কিভাবে গমন করবো আমরা দেখি, চলো। তাহলে সেটা বুঝতে গেলে আবার আমরা প্রতিসরণের সূত্র প্রয়োগ করতে হবে, তার মানে এখানে আমাদেরকে অভিলম্ব অঙ্কন করতে হবে। ঠিক আছে, ধরে নিলাম আমার হচ্ছে এটা এনে একটা অভিলম্ব। তাহলে দেখো আলোক রশ্মি কি হবে, যে পথে যাওয়ার কথা সে পথে না গিয়ে কি করবে, যাওয়ার কথা তো ছিল এই পথে, এই পথে কি আলো যাবে না হয়ে, বা যেহেতু বাতাস থেকে কাজ তাহলে কি হবে অভিলম্বের দিকে সরে আসবে। তাহলে আলোক রশ্মি অভিলম্বের দিকে দেখে ওইখান থেকে এখানে আসবে, বুঝতে পারলে। ধরে নাও এবার পিকিউ আলোক রশ্মিটা এবার কিউ আর পথে দ্বিতীয় তলে প্রবেশ করলাম। এবার দ্বিতীয় তলে আবার কি ঘটনা ঘটবে সেটা বুঝতে গেলে কি করতে হবে, আমাদের আবার অভিলম্ব অঙ্কন করতে হবে দ্বিতীয় তলে, আপতন বিপদ দ্বিতীয় তলে আপতন বিপদে, যেন এই অভিলম্বটা এটা কিছু একটা নাম দিলাম না এক্স। তাহলে এবার এই যে আলোক রশ্মিটা আসলো, এবার এর কি ঘটনা ঘটবে, এবার দেখো কাঁচ থেকে বাতাস, তার মানে ঘন থেকে লঘু, তাহলে কি হবে অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে আলোক রশ্মিটা এই পথে না গিয়ে কি করবে, এটা যে অভিলম্ব দিকে আছে তাহলে অভিলম্ব থেকে আরো দূরে সরে যাবে, তাই না। এইবার কিন্তু অভিলম্ব থেকে এমন ভাবে দূরে সরে যাবে যেন সেটা আপতিত আলোক রশ্মির সঙ্গে সমান্তরালে নির্গত হয়। এই জিনিসটা তোমরা একটু খেয়াল রাখবে, কেন একটু পরে আমরা দেখছি। ঠিক আছে, আলোক রশ্মি কিন্তু এইভাবে নির্গত হবে, কেন বলতো, কারণ তুমি যদি এটাকে বাড়িয়ে দাও তাহলে তুমি দেখতে পাবে যে আপতিত আলোক রশ্মির সঙ্গে সে কিভাবে সমান্তরালে নির্গত হচ্ছে, এইভাবে নির্গত হবে। ঠিক আছে, এইবার সমান্তরালে কেন নির্গত হবে চলো সেই ব্যাপারটা আমরা বোঝার চেষ্টা করি। তাহলে এই ক্ষেত্রে আমার বলো এই কোণটা কি কোণ হবে, এই কোণের নাম দেবো আমরা R1।
তারপর প্রতিষ্ঠিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণটা তৈরি করবে এটার নাম দিলাম আমরা R1। আবার এই রশ্মিটা এই অভিলম্বের সঙ্গে যে তৈরি করলো সেটার নাম দিলাম আমরা R2, একটু জানার মতো। ঠিক আবার এই নির্গত রশ্মিটা অভিলম্বের সঙ্গে যে কোণটা তৈরি করলো সেটার নাম দিলাম আমরা হচ্ছে I2। ঠিক আছে, তাহলে এইবার আমরা চলতো প্রতিসরণের কেন সমান্তরালে নির্গত হবে সেই বিষয়টা জানার চেষ্টা করি। তাহলে এবার দেখো আমরা এরকম করতে পারি না, আমার কিউ বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে প্রথম তাহলে কি বিন্দুতে প্রতিসরিত হচ্ছে কি বিন্দুতে, তাহলে কি বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে আমাদের আপাতত কোণ কোনটা আছে I1, তাই না? আর প্রতিসরণ কোণ হচ্ছে R1। তাহলে আমরা দেখো তো এটা লিখতে পারি না AR2 গ্লাস, তাহলে A নিউ G, AR থেকে গ্লাসে এসছে সেজন্য AR এর A গ্লাসে G, তাহলে A নিউ G ইকুয়াল টু কি লিখতে পারি আমরা প্রতিসরণের সূত্র হচ্ছে sin I1 বাই sin R1। এই যে প্রতিসরণ কোণ আমার R1 আছে, তাই না? তাহলে এটাকে আমরা 1 নম্বর দিয়ে দিলাম। আবার দ্বিতীয় তলে R বিন্দুতে প্রতিসরণের ক্ষেত্রে সেই ক্ষেত্রে দেখো তো কি হচ্ছে আবার, তাহলে এবার কোথায় থেকে কোথায় যাচ্ছে গ্লাস থেকে এয়ার, তাহলে আমরা কি লিখবো গ্লাস টু এয়ার, তাহলে জি নিউ এ সেটা ইকুয়াল কি হবে আপতন কোণ, তাহলে কি হবে sin R2 এখানে আপতন কোণ আর নির্গমন কোণ কি হবে আমাদের প্রতিসরণ কোণ sin I2, তাই না? এটাকে 2 নম্বর দিই। এইবার তোমরা দেখেছো আমরা আগের ক্লাসে বলেছিলাম যে আমরা কি লিখতে পারি a নিউ g সমান কি লিখতে পারি 1 বাই g নিউ a লিখতে পারি, আগের ক্লাসে দেখেছি। তাহলে a নিউ g এর মান কত আমরা পেয়েছি sin R1 বাই sin R1 সমান 1 বাই g নিউ a এর মান কত সেটা বসিয়ে দাও, তাহলে sin R2 বাই sin I2, তাই না? এবার 1 বাই এটাকে যদি আমরা সিম্পলিফাই করি এখানে তাহলে কি দাঁড়াবে, তাহলে বা সিম্পলিফাই করলে কি দাঁড়াবে আমাদের sin I1 বাই sin R1 সমান এটাকে তাহলে উল্টে দাও, তাহলে I1 উপরে I2 টা উপরে চলে আসবে, তাহলে sin I2 বাই sin R2 দেখো তাই হবে না উল্টে দিলে। এইবার দেখো তো যেহেতু R1 কোণ সমান R2, কেন বলতো এই R1 আর R2 কোণ, কারণ দেখো এই তল আর এই তল কাঁচা স্ল্যাবের সমান্তরাল হয়, তাহলে তাদের যে অভিলম্ব এই দুটো তল তাহলে তারাও সমান্তরাল হবে। এবার তারা যদি সমান্তরাল হয় তাহলে দেখো এরকম দুটো সমান্তরাল তল আছে, এরকম একটা ছেদ হয়ে আছে, সেখানে এইটা কোণ হয়ে আছে তোমার R1 আর এই কোণটা হয়ে আছে R2, তাহলে কি একান্ত কোণ হিসেবে ওরা সমান না? তাহলে আমি যদি বলতেই পারি যে R1 যেহেতু R1 প্লাস R2 ইকুয়াল টু একান্ত কোণ সেই জন্য সমান, তাহলে সেই ক্ষেত্রে sin R1 কি হয়ে যাবে sin R2 সমান হবে, দুজনেরই sin নিয়ে নিলাম আমরা, নামাই যায় এই পাশে সমান থাকে, তাহলে sin R1 যদি sin R2 সমান হয় তাহলে আমরা এই সমীকরণ থেকে কি পাচ্ছি, আমরা উপরের সমীকরণ এই সমীকরণ থেকে আমরা বলতেই পারি সেক্ষেত্রে কি sin I1 টাও sin I2 সমান হবে। তাহলে দুই পাশে যদি sin তুলে দিই আমরা তাহলে কি দাঁড়াচ্ছে R1 সমান I2 হবে। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো যে আপতন কোণ আমার যা নির্গমন কোণ আমার তাই হবে, তাহলে আপতন কোণ আর নির্গমন কোণ দুটো যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে কি হতে হবে PQ আর RS কে ধরো S নাম দিলাম, তাহলে RS কে কি করতে হবে সমান্তরালে নিয়ে করতে হবে। এই জন্যই আমি তোমাদেরকে ছবি আঁকবার সময় বলেছিলাম যে এমন ভাবে তুমি এই রশ্মিটা আঁকো যেন এর সমান্তরালে মনে হয়, ঠিক আছে? তাহলে আমরা জানলাম একটা কাঁচা স্ল্যাবে যদি কোন আলোক রশ্মি প্রতিসরণের পর কি হয় এমন ভাবে নির্গত হয় যেন সেটা আপতিত রশ্মির সঙ্গে সমান্তরালে থাকে। তাহলে দেখো তো এক্ষেত্রে চ্যুতিকোণের মান কত হবে, চ্যুতিকোণের মান হবে আমার 0। কেন বলতো, কারণ সেক্ষেত্রে আপতন কোণের রশ্মির অভিমুখ রশ্মির অভিমুখ কি হয়ে যাবে 0, দুটো একই অভিমুখ, সমান্তরাল বলে কি হবে সরে গেছে একটু জাস্ট, কিন্তু অভিমুখটা একই আছে, সমান্তরাল রশ্মির মধ্যবর্তী কোণ 0 হয়, তাহলে কি হবে আমরা কাঁচা স্ল্যাবে আলোক রশ্মির চ্যুতিকোণের মান হয় হচ্ছে 0। তাহলে কাঁচা স্ল্যাবে আলোক প্রতিসরণের ক্ষেত্রে কোন রকম চ্যুতি ঘটে না, কি ঘটে পার্শ্বীয় সরণ ঘটে। পার্শ্বীয় সরণ কাকে বলে না, যে পথে আলোটা যেতে চেয়েছিল সেই পথে না গিয়ে কতটা সরে সে আপতিত হবে, সেটা কি করে জানতে পারবো আমরা
এই যে দুজনের মধ্যবর্তী যে লম্ব দূরত্ব সেখান থেকে জানতে পারবো, তাই না? এই লম্ব দূরত্বটা মেপে নিলেই আমরা, এই দূরত্বটা মেপে নিলেই আমরা বলে দিতে পারবো যে 560 এত। ঠিক আছে, তাহলে মনে রাখবে কাঁচের স্ল্যাবে প্রিজমের মতো কিন্তু আলোকরশ্মির কোনো চ্যুতি ঘটে না, এখানে শুধুমাত্র কি হয় 560 ঘটে। তাহলে আজ এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকো।